আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এক সপ্তাহের মধ্যে গাজা চুক্তি চাচ্ছেন ট্রাম্প, পেছাচ্ছেন নেতানিয়াহু। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখন আমাদের প্রধান অগ্রাধিকার, সৌদি পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকা ছাড়া ইসরায়েল শূন্য। ইসরায়েলি জেনারেলরা ট্রাম্পকে চিঠি দিলেন, কি আছে সেই চিঠিতে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড় হুমকির মুখে ইউরোপ। রাশিয়াকে সাথে নিয়েই পরমাণু বোমা বানাচ্ছে ইরান। হরমুজ প্রণালী নিয়ে কি ভাবছে ইরান? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। এক সপ্তাহের মধ্যে গাজা চুক্তি চাচ্ছেন ট্রাম্প, পেছাচ্ছেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির জন্য অচলাবস্থার আলোচনা এক সপ্তাহের মধ্যে একটি অগ্রগতি দেখতে পাবে। সূত্রগুলো দাবি করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে আলোচনাটি পিছিয়ে দিচ্ছেন। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা গত সপ্তাহে একটি আসন্ন চুক্তির সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করলেও গাজা থেকে ইসরায়েলের সামরিক প্রত্যাহারের সুযোগ নিয়ে গত 4 দিন ধরে আলোচনা আটকে আছে। একজন আরব কূটনীতিক এবং মধ্যস্থতা প্রচেষ্টার সাথে জড়িত সূত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে, গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প এবং তার কর্মকর্তাদের সাথে দুবার দেখা করেছিলেন নেতানিয়াহু। তিনি জোর দিয়ে বলেছেন, হামাসের সামরিক বা বেসামরিক শাসন ক্ষমতা থাকা অবস্থায় যুদ্ধ শেষ হতে পারে না এবং গাজার ইসরায়েলের জন্য হুমকি না হয়ে পড়ে। নেতানিয়াহু 27 জুলাই থেকে 19 অক্টোবর পর্যন্ত চলমান নেসেট অধিবেশনের আগে একটি অগ্রগতি অর্জনে বাধা দিচ্ছেন, কারণ এই সময়ের মধ্যে সংসদ ভেঙে দেওয়া আরো কঠিন। তার জোটের অতি ডানপন্থী অংশ হামাসকে গাজার দায়িত্বে রেখে যুদ্ধ শেষ করার তীব্র বিরোধিতা করছে, যার ফলে নেতানিয়াহু ক্ষমতা হারানোর ঝুঁকিতে রয়েছে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখন আমাদের প্রধান অগ্রাধিকার, সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এক বিবৃতিতে বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির উদ্যোগই এখন রাজ্যের প্রধান অগ্রাধিকার। তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা উপযুক্ত নয়। মস্কো সফরের সময় তিনি এসব কথা বলেন, যেখানে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রিন্স ফয়সাল বলেন, আমরা যা দেখছি তা হলো ইসরায়েল গাজার সাধারণ জনগণের উপর নিষ্ঠুরভাবে আঘাত হানছে। এটি একেবারে অপ্রয়োজনীয়, অমানবিক এবং অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমেরিকা ছাড়া ইসরায়েল শূন্য। দশকের পর দশক ধরে ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। এরপরও 2023 সালের অক্টোবর থেকে হামাসের সঙ্গে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের অক্ষমতা ও দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। দখলদার ইসরায়েলের হাইফা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ বেঞ্জামিন মিলার বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল কিছুই করতে পারে না। বেঞ্জামিন মিলারকে প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল কিছু করতে পারে কিনা। তিনি এক কথায় বলেন, না, পারে না। স্বাধীনতার পর থেকে ইহুদিবাদী ইসরায়েল মার্কিন সমর্থন ও সামরিক আধিপত্যের উপর ভর করে পশ্চিম এশিয়ায় কিছু প্রভাব তৈরি করলেও তা মূলত কেবল নিরাপত্তাগত বিষয়ে সীমাবদ্ধ ছিল। তুফান আল আকসা, গাজা যুদ্ধ, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ, বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধ থেকে এটা প্রমাণিত হয়েছে, ইসরায়েল একাকী একদিনও টিকে থাকতে পারবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে যুদ্ধের পর দাবি করেছিল, ইসরায়েল বড় শক্তিগুলোর কাতারে চলে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যই এর জবাব হিসেবে যথেষ্ট, আর তা হলো আমেরিকা ইসরায়েলকে ইরানের সঙ্গে যুদ্ধ থেকে উদ্ধার করেছে। নেতানিয়াহু বড় বড় দাবি করলেও বাস্তবতা হচ্ছে, ইসরায়েলের সামরিক শক্তি মার্কিন ও ইউরোপীয় সহায়তার উপর নির্ভরশীল। ফরেন পলিসি জানায়, ইসরায়েলের প্রযুক্তিগত উন্নয়নের পেছনে মূল অবদান যুক্তরাষ্ট্রের। প্রতি বছর তারা যুক্তরাষ্ট্র থেকে $3.8 বিলিয়ন সামরিক সহায়তা পায় এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক পরিসরে অন্ধ সমর্থন উপভোগ করে। মিলার বলেছেন, যদি যুক্তরাষ্ট্র অস্ত্র সহায়তা বন্ধ করে দেয়, তাহলে ইসরায়েল গভীর সংকটে পড়বে। সাবেক ইসরায়েলি জেনারেলরা ট্রাম্পকে চিঠি দিলেন, কি আছে সেই চিঠিতে?
550 জনেরও বেশি সাবেক জ্যেষ্ঠ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা নিয়ে গঠিত সংগঠন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছে। সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নির্ধারিত বৈঠকে ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তারা। চিঠিতে সংগঠনের চেয়ারম্যান মাতান ভিলনাই স্পষ্টভাবে উল্লেখ করেন, এটি আমাদের পেশাগত মতামত যে ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যেই হামাসের শাসন ব্যবস্থা ভেঙে দিয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে হামাস এবং ইসরায়েলের জন্য কৌশলগত কোনো হুমকি নয়, বরং 2025 সালের বিভিন্ন সংঘাতে দেখা গেছে ইসরায়েলের কাছে এমন শক্তি রয়েছে যা দিয়ে ভবিষ্যতেও গাজা থেকে উদ্ভূত যে কোনো হুমকি সহজেই প্রতিহত করা সম্ভব। ভিলনাই সতর্ক করে বলেন, এখন যদি যুদ্ধ চলতেই থাকে তাহলে তা বন্দীদের জীবনের ঝুঁকি বাড়াবে, আরও ইসরায়েলি সেনার প্রাণ যাবে এবং নিরীহ ফিলিস্তিনিদের দুর্ভোগ দীর্ঘায়িত হবে। সাবেক নিরাপত্তা কর্মকর্তা মনে করেন, যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক সমাধানের দিকে এগোনোই এখন সবচেয়ে বাস্তবসম্মত এবং মানবিক পদক্ষেপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড় হুমকির মুখে ইউরোপ। বিশ্ব রাজনীতির উত্তপ্ত আবহে আবারও নতুন করে উকি দিচ্ছে বৈশ্বিক সংঘাতের ছায়া। ভারত পাকিস্তানের সীমান্ত উত্তেজনা, ইরান ইসরায়েলের টানা 12 দিনের যুদ্ধ এবং গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা, এসব ঘটনার মধ্যে দীর্ঘস্থায়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপ সহ সমগ্র বিশ্বের নিরাপত্তা, অর্থনীতি ও ভূরাজনীতিকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে। এই পটভূমিতে ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুতর হুমকির মুখোমুখি এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ম্যাক্রো বলেন, আমরা এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বৈশ্বিক রাজনীতি অত্যন্ত জটিল ও অনিশ্চিত হয়ে উঠেছে। ইউরোপের স্বাধীনতা এমন এক হুমকির মুখে পড়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো দেখা যায়নি। ফরাসি প্রেসিডেন্ট বলেন, স্বাধীন থাকতে হলে ভয় পেতে হয়, আর ভয় পেতে হলে শক্তিশালী হতে হয়। তিনি রাশিয়ার আগ্রাসী ভূরাজনৈতিক অবস্থানকে সাম্রাজ্যবাদী নীতি আখ্যা দিয়ে বলেন, ইউক্রেনের রুশ হামলা শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি। ইউরোপ জুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তার শঙ্কার মুখে ফ্রান্স তার প্রতিরক্ষা ব্যয় ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা করছে। ম্যাক্রো জানান, আগামী বছর থেকে ফ্রান্সের প্রতিরক্ষা বাজেট 3.5 বিলিয়ন ইউরো বৃদ্ধি পাবে এবং 2027 সালের মধ্যে আরও 3 বিলিয়ন ইউরো যুক্ত হবে। রাশিয়াকে সাথে নিয়েই পরমাণু বোমা বানাচ্ছে ইরান। অত্যাধুনিক ড্রোন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আর দীর্ঘদিনের পরিশ্রমের ফসল ইরান এখন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী শক্তি। মার্কিন নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে দেশটি আজ দাঁড়িয়ে গেছে শক্তিধর রাষ্ট্রগুলোর সারিতে। এখন যদি তারা পরমাণু কর্মসূচিতে সফল হয় তবে তাৎক্ষণিকভাবে পাল্টে যাবে বিশ্ব শক্তির ভারসাম্য, আর সেই সম্ভাবনায় উদ্বিগ্ন করে তুলেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরে আসার বার্তা দিল রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার অর্থাৎ এনরিচমেন্ট জিরো প্রস্তাব দিয়েছেন। বিশ্লেষকদের মতে এটি কার্যত ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত করারই নামান্তর। তবে এই প্রস্তাব নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক ধোঁয়াশা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ঘনিষ্ঠ বন্ধু রাশিয়ার পক্ষ থেকে এমন একটি কঠোর প্রস্তাব দেওয়া মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি করেছে ব্যাপক আলোচনার ঝড়। বিশেষ করে এমন প্রস্তাব পশ্চিমা বিশ্ব ও ইরানের মধ্যে আলোচনার ভারসাম্য রক্ষার চেষ্টাও হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইরান এই প্রস্তাবে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, তেহরান এমন কোনো প্রস্তাব পায়নি যেখানে নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার কথা বলা হয়েছে। এমনকি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জোর দিয়ে বলেছেন, আমাদের এমন কোনো চুক্তি হবে না যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অন্তর্ভুক্ত নয়। এটি আমাদের বৈধ অধিকার। ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি একান্তই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত এবং সে অধিকারকে রাশিয়াও এতদিন সমর্থন করে এসেছে। এখন আল মায়াদিনের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার আনুষ্ঠানিক অবস্থান পরিবর্তন হয়নি। হরমুজ প্রণালী নিয়ে কি ভাবছে ইরান? ইরানের কট্টরপন্থী আইন প্রণেতা ইসমাইল কোশারি বলেছেন, হরমুজ প্রণালীর বিষয়ে সামরিক ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে।
তবে এটি বন্ধ করার সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বিষয়টি এখনো পর্যালোচনাধীন রয়েছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের অনুমান 2023 সালের প্রথমার্ধে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হলে বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে দেরি হতে পারে এবং এর তাৎক্ষণিক প্রভাব পড়বে তেলের দামের উপর।